নদীতে পানি নাই, নদীতে প্রায় ঠিক হয়ে গেছে, বেড়ে যাচ্ছে। এই যে দেখেন বাঁধ দেখা যাচ্ছে। তো আমার প্রশ্ন হলো পানি নাই কিন্তু এই বাঁধ কেন? এই বাঁধতে দেওয়ার কোনো প্রশ্ন আসে না। আসলে বিষয়টা এরকম না, এখানে যখন বর্ষা মৌসুম আসে তখন অতিরিক্ত পানি যে পদ্মা নদীতে জমা হয়, ওই পদ্মা ব্যারেজ যে ফারাক্কা বাঁধ এখান থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেয়, যার কারণে এখানকার এই বিভিন্ন অংশগুলো নদীর পার, হ্যাঁ, মানুষের বাড়ি ঘরগুলো সব ভেঙে যায়, যার কারণে এই বাঁধ দেওয়া হয়েছে। অথচ দেখেন এখন শুষ্ক মৌসুম, নদীতে কোনো পানি নেই, পুরো নদী একদম খাঁকা মরুভূমির মতো হয়েছে। সামান্য একটা বাঁশের সাঁকো দিয়া আমরা এখন পার হয়ে আসলাম। তো এই নদী তো পুরোটা পানি থাকার কথা, এখন পুরো অংশেই তো পানি থাকার কথা, কিন্তু কোথাও কোনো পানি নেই, একদম মরুভূমি। মামা, এটা কোন জায়গায় আসলেন? না, এটা হলো, এটা কি সাহারা মরুভূমি নাকি? না এটা মরুভূমি না, এটা আমরা গত পরশুদিন না, আজকে থেকে 3 দিন আগে যখন আমরা ঢাকা থেকে পদ্মা নদী পার হইতেছিলাম, মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীরপুরের জাজিরা, দেখলাম যে কত বড় প্রমত্তা পদ্মা নদী। এই আজকে কিছুক্ষণ আগে আমরা কুষ্টিয়া থেকে যে পাবনা গেলাম, ওইখানে যে হার্ডিস ব্রিজ, লালন শাহ সেতু দেখলাম, ওইটাও পদ্মা সেতু। এই সেতু এই গড়াই অংশে এসে কি করুণ দশা দেখো। এটা কারণ হলো ভারত যে অবৈধভাবে ফারাক্কা বাঁধ দিয়েছে, ওই বাঁধের কারণে আজকে আমাদের বাংলাদেশের এই পদ্মা নদী একদম মরে করুণ দশা হয়ে গেছে। অথচ এত বিরাট একটা নদী দেখো কি অবস্থা। শুধু যে এই পদ্মা নদী তা না, ভারত এরকম অবৈধভাবে উজান থেকে আসা প্রায় 53টা নদী অবৈধভাবে বাঁধের কারণে বাংলাদেশে এরকম নদীগুলা মরে যাচ্ছে, মানে প্রায় একদম মরুভূমি, সাহারা মরুভূমি বললেই তো হয় নাকি? হ্যাঁ তাই, একটা ব্রিজ দিলে আহা, দেখো এখানে এই ধরনের জায়গা কিন্তু কি হওয়া দরকার, ব্রিজ হওয়া দরকার, কিন্তু এরা একটা সামান্য বাঁশের সাঁকো দিয়ে এই মানুষ যাতায়াত করতেছে। তার মানে নদী তো প্রায় নাই বললেই চলে, তাই না ইসুফ? তো এই আর কি। তো আমাদের বাংলাদেশ সরকারের প্রতি, বাংলাদেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান যে ভারত থেকে আমাদের যে পানি নদীগুলো আছে, এই নদীর ন্যায্য হিস্সা যে পানি, এটা আমাদের আদায় করে নিতে হবে, আর না হয় আমাদের নদীগুলা এই করুণ দশা হবে। দেখো আজকে পুরাই মরুভূমি, পদ্মা নদী কোথায়? আমরা তো বলি পদ্মা নদী, দেখে আসলাম, দেখো একটু পুরোটা দেখাও। অনেকে দেখে, অনেকে তো দেখে না, আমরা আজকে আসছি সেই হিসাবে দেখানো আর যে মনে হইতেছে যে সাহারা মরুভূমিতে আসছি, তাই না? এই আর কি। তো এই জায়গাটা নাম হলো গড়াই নদী বলে, পদ্মা নদী এখানে এসে মরে গেছে। তো এখন শুষ্ক মৌসুমে এই অবস্থা। তো যখন শুনি যে এই পদ্মা আবার মানুষের ঘর বাড়ি ডুবাই দেয়, মানুষের ফসলের জমি নষ্ট হয়েছে, এটা কিভাবে, এটা কেমন হয়? বর্ষার মৌসুমে তো এগুলো ডুবে যায়, সব ডুবে যায়। মানে বর্ষা মৌসুমে পানি ছেড়ে দেয়, ওই পানি এসে এগুলো সব ডুবে যায়। দেখছো অবস্থা, মানে এখন মরা। যখন মানে বর্ষা মৌসুম, আমাদের পানির দরকার নাই, তখন অতিরিক্ত পানি এখানে এসে, এখানে অনেক স্রোত থাকে, এখানে তো অনেক পানি। মানে এটা হলো যে আমরা যে বলি উপনিবেশবাদ বলি, নব্য উপনিবেশবাদ বলি, শোষণ বলি, এটা হলো মানে এক ধরনের একটা শোষণ, নির্যাতন, যে এই অঞ্চলের মানুষ, হ্যাঁ, এই যে এখানকার কৃষি কিভাবে হবে। এখন এরা পানি দরকার, পানি নাই, আবার যখন পানি প্রয়োজন নাই তখন অতিরিক্ত পানি বাঁধ ছেড়ে দিয়ে এখানকার মানুষ, লোকালয়, কৃষি সব ডুবে যায়। পদ্মা নদী, এই যে নদীর উপর দিয়ে বাইক চালাই যাচ্ছে, নদীর উপরে বাইক চালাচ্ছে, অথচ এই নদীতে আমরা এখন লঞ্চ, স্টিমার, নৌকা দিয়ে যাওয়ার কথা, তাই না? নদীর উপরে বাইক, ওই দিক দিয়ে নদীর উপরে সাঁকো, ব্রিজ, একটা সাঁকো বানাই দিছে যা মানুষ পারাবার হতে পারে। কি দশা! পদ্মা নদী পার হচ্ছে আমরা বাসের সাঁকো দিয়ে। এটা যেতে কেমন মনে হয়? মানে আমার হাঁটু সমানো পানি হবে না মনে হয় এখানে, না? এই নদীগুলা আমাদের বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, তো নদীমাতৃক বাংলাদেশে এই নদীর উপরেই কৃষিগুলা নির্ভর করে। তো আমাদের কৃষক, কৃষি বাঁচাতে হলে অবশ্যই আমাদের নদী বাঁচাতে হবে, নদী ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। তো এই আর কি। তো এটা এতদিন ধরে আমরা টিভিতে বিভিন্ন মিডিয়া কভারেজে, হ্যাঁ, বিভিন্ন সংবাদ মাধ্যম, এদের থেকে আমরা শুনছি পদ্মা নদী মরে যাচ্ছে, মৃত্যুপায় অবস্থা। আজকে এসে নিজের চোখে দেখলাম, এবং আসলে যদিও আমি ফেসবুকের মধ্যে এই সমস্ত বিনোদনগুলো শেয়ার করি, কিন্তু এখন আমি নিজে খুবই আবেগী হয়ে গেলাম যে এত বড় একটা নদী, কি বলবো, বলার ভাষা নাই আমার। এত বড় একটা নদী মরে যাচ্ছে। তো একটা দেশ এভাবে একটা ছোট্ট দেশকে শোষণ করতে পারে? তার শক্তি, তার সামর্থ্য, বা সে বড় রাষ্ট্র,
তাই বলে একটা ছোট রাষ্ট্রকে তো এইভাবে শোষণ করতে পারে না। তো আমরা যে যার অবস্থান থেকে যদি প্রতিবাদ জানাতে পারি, তাহলে আমি আশা করি এর যে পানির যে ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারবো। আন্তর্জাতিক আদালত আছে, জাতিসংঘ আছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিটি অর্গানাইজেশন আছে, এগুলোর মাধ্যমে আমরা যদি প্রতিবাদ জানাতে পারি, আশা করি আমাদের এই নদীগুলোকে বাঁচানো সম্ভব। তো আমি আমার অবস্থান থেকে এবং যে যার অবস্থান থেকে প্রতিবাদ জানানো দরকার, এই নদীগুলোকে বাঁচানো দরকার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।